হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেটা অনেকেই আমাকে কালকে যে ডাব্লিউপি রিক্রুটমেন্ট যে ইডাব্লিউএস কেস সংক্রান্ত যে ব্যাপারটা তোমাদের সামনে জানিয়েছিলাম, এবং বর্তমান যে রাজ্য সরকার যে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যে কলকাতা হাইকোর্টের যে প্যানেল, অর্থাৎ বিচারপতিদের প্যানেল, অ্যাডভোকেটদের যে প্যানেল রাজ্য সরকারের তরফ থেকে যারা থাকেন আর কি, তাদের কিন্তু প্যানেলে কিছু রদবদল হতে পারে, যেটা নিয়ে পেপারে এবং সংবাদ মাধ্যমে দেখা হয়েছিল যে বর্তমান যে সরকার রয়েছে সেখানে তাদের যে অ্যাডভোকেট যে প্যানেল এবং আগের যে অ্যাডভোকেটদের প্যানেল সেটাতে পরিবর্তন ঘটবে। এবং যার জন্য কলকাতা হাইকোর্টে একটা আর্জি জানানো হয়েছিল যে সমস্ত রাজ্যের যে সমস্ত রিক্রুটমেন্ট বা যে কোনো কেস যেগুলো রয়েছে তার যেন পক্ষে এবং বিপক্ষে এই মুহূর্তে যেন রায় না দেওয়া হয়। তো এই নিয়ে অনেকেই কমেন্ট করেছিল, দাদা কোন কোন কেসগুলোর আপডেট খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউপি রিক্রুটমেন্টের জন্য এই কোন দুটো কেসের যে নিষ্পত্তি ঘটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব এবং কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে তোমাদের সামনে দেখাবো যে কেন এই কেসগুলো এতটা গুরুত্বপূর্ণ এবং এই কেসের আপডেট কি রয়েছে। তার মধ্যে দুটো যে কেস, সেটা হচ্ছে একটা ইডাব্লিউএস সংক্রান্ত কেস, যেটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কেসটা, যার ডায়েরি নাম্বার হচ্ছে WPA 2877/2026। এবং আরেকটা যে মামলা সেটা হচ্ছে হাইট মেজারমেন্ট সংক্রান্ত যে কেস, যেখানে যে PET-PMT করার সময় যে হাইট মেজারমেন্ট সংক্রান্ত যে বৈষম্য দেখা দিয়েছিল সেই নিয়ে যে মামলাটা, যেটা আমিনা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে মামলা, যেটা MAT 295/2026। তো এই দুটো মামলা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো কেসের শেষ আপডেট কী রয়েছে সমস্ত তথ্য এক এক করে তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের কেস আপডেট, নিউজ, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান করতে ভুলো না, কারণ এই ধরনের তথ্যগুলো তোমাদের সামনে যাতে নোটিফিকেশান আকারে পৌঁছায় তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আমরা প্রথমত কেসগুলো জানবো এক এক করে, তারপর বিষয়টি জানার চেষ্টা করব। তো দেখো, একটা কেস যেটা হচ্ছে আমিনা খাতুন ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই মামলাটা, যেটার ডায়েরি নাম্বার হচ্ছে MAT 295/2026। এটার লাস্ট যে শুনানি হয়েছিল সেটা হচ্ছে 31শে মার্চ, অর্থাৎ 31শে মার্চ সিরিয়াল নাম্বার 9 ছিল, কোড নাম্বার 4-এ এই মামলার শুনানি হয়েছিল। ওকে, তো এই একটা মামলায় এই যে মামলাটা, এটা মূল যে বিষয় সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট সংক্রান্ত যে টেস্ট সেটা নিয়ে, যেখানে হাইট মেজারমেন্ট যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল 2024-এর, সেই পুলিশ রিক্রুটমেন্টের যে হাইট মেজারমেন্ট টেস্ট সেটাতে কিছু যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল বা হয়তো মেজারমেন্টে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য এই কেসটা হয়েছিল। তো মামলাটা কি বর্তমান রয়েছে, তো এই যে বিষয়টা সেটা হচ্ছে PMT সংক্রান্ত বিষয়। তো এখানে PMTতে বলা হয়েছে যে আবেদনকারীরা 2024 সালের পুলিশ যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় সেখানে অংশগ্রহণ করেছিল এবং তাদের যে PMT সেখানে তাদের উচ্চতা যে নির্ধারিত মানের যে কম পাওয়া যায়, ফলে তারা অযোগ্য ঘোষিত হয়েছিল এবং বিজ্ঞপ্তি অনুযায়ী তারা একই দিনে অ্যাপিল করেন যে যদি কারো হয়তো মেজারমেন্টে কোনো প্রবলেম থাকে বা তাদের যদি সন্দেহজনক দেখা দেয় তাহলে তারা সেটা নিয়ে অ্যাপিল করতে পারে এবং পুনরায় রিমেজারমেন্টেরও করতে পারে। তো রিমেজারমেন্টও দেখা যায় যে তাদের উচ্চতা কম পাওয়া যায় এবং প্রথম ও দ্বিতীয় মাপের কিন্তু একটা ঘাটতির পরিমাণ কিন্তু দেখা দিয়েছিল, অর্থাৎ একটা বৈষম্য দেখা দিয়েছিল, যার কারণে কলকাতা হাইকোর্টে তারা প্রশ্ন তোলেন এবং মামলাটি করেন। তো এই মামলাটা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। আরেকটা যে মামলা সেটা হচ্ছে এই মামলাটা, যেটা সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা, যার ডায়েরি নাম্বার হচ্ছে WPA 2877/2026। এই মামলাটা, এটা গত যে শুনানি হয়েছিল সেটা হচ্ছে 21শে এপ্রিল, আইটেম নাম্বার 62তে ছিল এই মামলাটির শুনানি হয়। তো এখানেও যে মামলাটা, যেটা মূল বিষয় সেটা কি না, এখানে বলা হচ্ছে যে ইডাব্লিউএস সংক্রান্ত যে মামলা, ওকে, তো ইকোনমিক্যালি যে ওয়েকার সেকশন যে সার্টিফিকেট, সেখানে 2022-24 যে সময়কালের জন্য যেসব প্রার্থীরা সার্টিফিকেট জমা দিয়েছেন এবং তারপরে 23 ও 24 সালের পর নতুন আপডেট ইডাব্লিউএস সার্টিফিকেট ব্যবহার করেছেন, তাদের নিয়োগ প্রক্রিয়ায় আইনসঙ্গতভাবে হয়েছে কিনা সেটার যাচাইয়ের জন্য মামলা করা হয়েছিল। কারণ এখানে যে নোটিফিকেশানে যে তথ্য দেওয়া রয়েছিল বা নোটিফিকেশানের যে আপডেট, তার সাথে কিন্তু কিছুটা হয়তো বৈষম্য দেখা দিয়েছিল বা কিছু হয়তো আলাদা তফাৎ পড়েছিল।
তো আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল এক্ষেত্রে যে রিপোর্ট জমা করতে, এবং এই জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা বানাচ্ছি। এই মামলাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 8ই মে অর্থাৎ আজকে কিন্তু এই রিপোর্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে জমা দিতে বলা হয়েছিল। তো এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে কোনোভাবেই সেই যে রিপোর্ট সেটা কিন্তু রিপোর্ট এখনও পর্যন্ত পেশ করতে পারেনি, এবং এই যে মামলার শুনানি সেটা কিন্তু 18ই মে অর্থাৎ আগামী 18ই মে মামলাটি শুনানি হওয়ার কথা। কিন্তু আমি তোমাদের কালকে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে যেহেতু বর্তমানে রাজ্য সরকারের রদবদল ঘটেছে, সেক্ষেত্রে সমস্ত যে মামলাগুলো রয়েছে সে মামলাগুলোর বিপক্ষে বা পক্ষে কোনো রায় দিতে বারণ করা হয়েছে বা একটা আর্জি জানানো বা আবেদন করা হয়েছে। এখন প্রশ্ন করছো অনেকেই যে তাহলে কি এই যে পরিবর্তন ঘটলো তাহলে কি পুরো প্যানেল কি বাতিল হবে বা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কি বাতিল হবে? তো আমি তোমাদের সামনে 100% এটা সিওরিটিভাবে বলতে পারি যে কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেস বাতিল হবে না। এটা 100% শিওর যে এই রিক্রুটমেন্ট প্রসেস হবে। তবে সকলে একটু ধৈর্য ধরো, কারণ কী হয় এসব ক্ষেত্রে যখনই সরকারের একটা পরিবর্তন ঘটে তখন কি দেখা দেয় যে রাজ্য সরকারের হয়ে যে সমস্ত অ্যাডভোকেটরা কলকাতা হাইকোর্টে বলা চলে বা সুপ্রিম কোর্টের জন্য যে সমস্ত সরকারি অ্যাডভোকেট থাকেন ওনাদের কিন্তু রদবদল ঘটে, এবং যে জন্য এই যে বর্তমান যে রাজ্য সরকার আসছে সেখানেও কিন্তু রদবদলের মানে ঘটবে। আর এক্ষেত্রে যদি রদবদল ঘটে তাহলে কি দেখা দেবে যে যে সমস্ত অ্যাডভোকেট প্যানেল তৈরি হবে তারা কিন্তু রাজ্য সরকারের সমস্ত মামলাগুলো এক এক করে দেখার চেষ্টা করবে। এখন তোমরা বলছো যে তাহলে যদি অ্যাডভোকেট প্যানেল পরিবর্তন হয় তাহলে ওনারা কী করে বিষয়টুকু জানবেন? তো আমি তোমাদের নিঃসন্দেহে বলতে পারি যে যে প্যানেল এরপর তৈরি হবে অ্যাডভোকেটদের ওনারা কিন্তু অবশ্যই সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন, এবং একটা প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বলা যায় যে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা যা দেওয়া হয়েছে, যদিও আমি বিষয়টা রাজনৈতিক দিক থেকে বলছি না তোমাদের সামনে, তো একটা বিষয় যে তারা কিন্তু নিয়োগ করতে বদ্ধপরিকর এবং নিয়োগ করবে। তোমরা একটু হয়তো নিশ্চিন্তে থাকো, অবশ্যই রিক্রুটমেন্ট প্রসেসটা গতি আনবে। শুধুমাত্র সরকার গঠন হওয়ার পরেই কিন্তু এই যে রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু চলবে। আর যেহেতু সেরকম বড় কেস নয়, এখানে পুলিশ বোর্ড যদি চায় সমস্ত আপডেটগুলো যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বা বেঞ্চে যদি বিচারপতির সামনে সেগুলো যদি উপস্থাপন করেন বা সাবমিট করেন এবং দ্রুততার সাথে যদি তারা চায় তো অবশ্যই এই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। তো তোমরা হয়তো বলছো যে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে বা কবে রেজাল্ট দেবে বা কবে যে লিস্ট প্রকাশিত হবে, তো এটা দেখো এই মুহূর্তে বলা মুশকিল, কারণ কিছুটা সময় চাইবে। হয়তো যে মে মাসটা চলছে মে মাসের শেষে বা জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে আমি যতটা আশা করছি বা আমার যতটা মনে হচ্ছে যে ফাইনাল যে কনস্টেবল যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। এটুকু আমার যে তথ্য বা যে আমি বুঝতে পারছি সেটুকু। তো একবার চলো কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে এই দুটি মামলার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক যে মামলাগুলো কী পরিস্থিতি রয়েছে। তবে ইডাব্লিউএস সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু দ্রুততা আনতে পারে, তবে হাইট মেজারমেন্ট সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো গতি আমি দেখতে পাচ্ছি না। এবং এই দুটো মামলা খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট যে হচ্ছে 2024-এর যে পুলিশ রিক্রুটমেন্ট সেক্ষেত্রে। তো একবার দেখে নেওয়া যাক যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে মামলাগুলো কী দেখাচ্ছে। ওকে, তো ভিডিওর সাথে সকলে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো এবং লাইক করো। তো চলো দেখা যাক কী বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে। তো দেখো আমি তোমাদের সামনে ফোনের দ্বারাই দেখাচ্ছি যে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে আমরা কিন্তু চলে এসেছি। এখানে প্রথমত আমরা যে ম্যাট 295 যেটা আমিনা খাতুন ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে মামলাটা 295-এর যে মামলা সেটা আমরা একবার দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে এই মামলার যে কেস স্ট্যাটাস সেটা কি রয়েছে। তো অবশ্যই তোমরা দেখো যে কি কেস স্ট্যাটাসে রয়েছে। তো দেখো আমরা যে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে আমরা চলে এসেছি। যে মূল মামলাটা সেটা হচ্ছে হাইট মেজারমেন্ট সংক্রান্ত মামলা। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমিনা খাতুন অ্যান্ড আদার্স। ওকে, পিটিশনার হিসেবে রয়েছে এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড আদার্স যে মামলা। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এই মামলার যে লাস্ট যে শুনানি হয়েছিল, তো এখানে কিন্তু লাস্ট যে শুনানি দেখাচ্ছে সেটা নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে 31 তারিখে লাস্ট এই মামলার শুনানি হয়েছিল। এবং এখানে এখনও পর্যন্ত যে কমপ্লায়েন্স ডেট কোনো কিছু এখনও পর্যন্ত দেখায়নি, অর্থাৎ এই মামলাটা মার্চ মাসেই কিন্তু হওয়ার পর এখনও পর্যন্ত এই মামলার সংক্রান্ত কোনো আপডেট আসেনি। তো তোমরা এখানে বুঝতে পারছো যে মামলাটা এই পরিস্থিতি কী রয়েছে, কারণ এই মামলাটা এখনও পর্যন্ত শুনানি হয়নি। তবে খুব দ্রুততার সাথে আশা করছি যে রাজ্য সরকারের নতুন যে অ্যাডভোকেট প্যানেল প্রকাশিত হবে তারপরে মামলাগুলো অবশ্যই খতিয়ে দেখবে এবং এই মামলাটা দ্রুততার সাথে এই মামলাটা উঠতে পারে। তো এটা গেলো একটা মামলা। আরেকটা মামলা রয়েছে যেটা সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যার WPA 2877 যে মামলা, সেটা আমরা একবার দেখে নিই যে ওই মামলার বর্তমান পরিস্থিতি কী। কারণ আজকে যে EWS কেস সংক্রান্ত যে মামলাটা, সেটা কিন্তু রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত কী আপডেট দেখাচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো চলো দেখে নিই কী রয়েছে ওখানে। দেখো, আমরা যে EWS সংক্রান্ত যে কেস মামলাটা, যেটা সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেই মামলার ক্ষেত্রে আমরা চলে এসেছি। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে লাস্ট যে মামলার শুনানি হয়েছিল সেটা হচ্ছে 21 তারিখ, অর্থাৎ 21 তারিখে লাস্ট শুনানি হয়েছিল। এবং যার ডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজারেন্ট মোশন হিসাবে রয়েছে আগামী 18ই মে 2026 তারিখে। তো এখনও পর্যন্ত যে মামলা সেটা কিন্তু এই 18 তারিখে দেখাচ্ছে লাস্ট আপডেট। এবং দেখা যাক 18 তারিখে যদি মামলার শুনানি হয় তাহলে খুবই ভালো জিনিস। এবং আজকের যে রিপোর্ট সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি, যেটা অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এই মামলাটি শুনানি চলছে। তো দেখা যাক কী আপডেট আসে, এটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি। তো যদি 18 তারিখে মামলাটি শুনানি হয় খুবই ভালো জিনিস। নতুবা আবার কিন্তু যে প্যানেল, সেই বললাম আবারও বলছি যে প্যানেল কিন্তু প্রকাশিত হলে, অ্যাডভোকেট যে প্যানেল সেটা প্রকাশিত হলেই কিন্তু এই যে দুটো মামলা খুব দ্রুততার সাথে নিষ্পত্তি ঘটবে এবং তোমাদের রেজাল্ট 100% পাবলিশ হবে। প্যানেল কোনোভাবেই কিন্তু ক্যান্সেল হবে না, বা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কোনোভাবেই ক্যান্সেল হবে না, এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এইটুকু তোমাদের সামনে তথ্য আমি দিতে পারি। ওকে, তো এই ছিল তোমাদের মূল দুটো যে কেসের আপডেট, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি দ্বারা যদি তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের যে কোনো কেস আপডেট, প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা SSC বা DA কেস সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর ভিডিওগুলোর যে তথ্যগুলো তোমাদের একদম অথেন্টিকভাবে দেওয়া হয় এই চ্যানেলের মধ্য দিয়ে, তাই কোনোভাবে কোনো ইউটিউব ভিডিও দেখে যে রেজাল্ট দেওয়া হবে না, বা এইমাত্র রেজাল্ট দেওয়া হবে, বা হয়তো প্যানেল বাতিল হয়ে যাবে, বা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা পুরো সম্পূর্ণ বাতিল হবে, তো এইসব ভুয়ো খবরে কেউ কান না দিয়ে সঠিক তথ্যগুলো জানার চেষ্টা করো। আমার সামনে যেটুকু তথ্য আছে বা আমি যেটুকু বুঝতে পারলাম যে খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে, এটা নিশ্চিন্ত থাকো। শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা, একবার নতুন সরকার গঠন হোক, তারপর কিন্তু সমস্ত আপডেট তোমরা এক এক করে পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা যথাসময় পাবে। আর ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবে, আর হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সঙ্গে তথ্য তোমাদের সামনে শেয়ার করা হয়ে থাকে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।